ওয়েলকাম ব্যাক। সকলকে আবার স্বাগত জানাই বং টেলিস্কোপের 26 নাম্বার এপিসোডের দ্বিতীয় পর্বে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা এই গল্পের আগের পার্টটা এখনো শোনেননি তারা দয়া করে এই গল্পের আগের পার্টটা এখনই শুনে নিন, তাহলে আপনাদের আজকের গল্পর শেষ পার্টটা বুঝতে সুবিধা হবে। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, আপনাদের যদি জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটা আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে দিয়েছি, সেখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়া আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দিয়েছি, সেখানে গিয়েও আপনি আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন। তাহলে প্রস্তুত হন, হেডফোনটা পরে নিন, আলোটা হালকা করে নিন। শুরু হচ্ছে আজকের এপিসোড, কালো নদীর ডাক পার্ট 2। শাহাপুর গ্রামে অনিকেতের সাথে ভয়ঙ্কর ঘটনাটি ঘটার পরের দিন সন্ধ্যার পর হরিধন কাকার উঠোনে লণ্ঠনের আলোয় বসে সবাই। অনিকেত, সুমনা আরো দুজন গ্রামের যুবক। হরিধন কাকা ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 50 বছর আগে ওই নদীর ধারে কালী পুজো হতো। তখনও গ্রামের খরা দুর্ভিক্ষ এসব চলছিল। লোকেরা বিশ্বাস করত মা কালীর পুজো বড় করে করা যায়, তাহলে হচ্ছে মা কালী আমাদের এই গ্রামের থেকে খরা দূর করবে। আর এই সময় চলে আসলো গ্রামে এক ভণ্ড তান্ত্রিক। সে বলল, যদি এক কুমারী মেয়েকে বলি দেওয়া যায় তবে মা খুবই খুশি হবেন আর বৃষ্টি নামাবেন। সুমনা আটকে উঠল, কি বলছেন কাকা? সত্যি মানুষ এসব করেছিল নাকি? কাকা চোখ নামিয়ে বললেন, হ্যাঁ রে মা, তখনকার ওই তান্ত্রিক আর কিছু লোভী জমিদার ওরা ঠিক করেছিল বলি হবে অঞ্জনা নামের এক মেয়েকে। সে তো ছিল 17 বছরের রূপে গুণে অতুলনীয় সুন্দরী এক কন্যা। অনেকে ফিসফিস করে বলল, অঞ্জনা তাহলে কি ওই নদী থেকে ডাকছে? কাকা মাথা নেড়ে বললেন, পুজোর রাতে অঞ্জনার বাবা মাকে প্রথমে জমিদারের সেই কিছু লোকজন খুন করে মেরে তারপরে অঞ্জনাকে কালো নদীর ধারে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। কি বীভৎস দৃশ্য! এখনো বললে পরে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। অঞ্জনা মেয়েটি চিৎকার করছিল, কাঁদছিল, কিন্তু গ্রামবাসীরা ওই তান্ত্রিকের কথায় অন্ধ হয়ে গিয়েছিল। মেয়েটা বলি হয়ে গেল ঠিক সেখানেই যেখানে আজও লাল কুয়াশা জমে, ওই নদীর পারে। বলির পরে ওর মাথাটা কেটে সেই নদীতে ফেলে দেওয়া হলো। কাকার কণ্ঠ ভারী হয়ে উঠল, কিন্তু বৃষ্টি আর হলো না। বৃষ্টি তখনও নামেনি, বরং সেই দিন থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর অভিশাপ। নদীর ধারে একা গেলে ডাক শোনা যায়, আর যে শোনে সে আর ফিরে আসে না। অনেকে চুপ করে শুনছিল, তার মনে হচ্ছিল যেন অঞ্জনার চোখ দুটো এখনো তার সামনের দিকে তাকিয়ে আছে। সে ডায়েরিতে লিখলো, আজ জানলাম সত্যিই অঞ্জনা ছিল। ওর আত্মা এখনো মুক্তি পায়নি। ও ন্যায় চাইছে, কিন্তু কার কাছে? আমার কাছে। হরিধন কাকা আরো বললেন, তুই যদি বাঁচতে চাস তবে আর ওই নদীর ধারে যাবি না, ওর ডাকে উপেক্ষা কর। কিন্তু অনিকের ভেতরে কৌতূহল যেন আরো বেড়ে উঠল। সে সুমনাকে একপাশে টেনে নিয়ে বলল, যদি অঞ্জনা সত্যি মুক্তি না পেয়ে থাকে তবে ওকে মুক্তি দেওয়ার উপায় খুঁজতে হবে, না হলে একের পর এক সবাই এই গ্রামে মারা যাবে। সুমনা অবাক হয়ে তাকালো, কিন্তু কিভাবে? ও যে মৃত, ও তো এখন আত্মা হয়ে গিয়েছে। অনেকে দৃঢ় কণ্ঠে বলল, আমাদের জানতে হবে পুজোর রাতের পুরো ঘটনাটা, হয়তো ওখানেই কোনো সূত্র আছে। সেই রাতে দূরের নদীর দিক থেকে আবার শোনা গেল এক নারী কণ্ঠ, অনিকেত, অনিকেত, আমি এখনো তোমার অপেক্ষায় আছি অনিকেত। আমাকে মুক্তি দাও অনিকেত। আমি অনেক কষ্টে আছি অনিকেত। আমি এখানে বন্দি আছি অনিকেত। আমাকে মুক্তি দাও। সুমনা ভয়ে কেঁপে উঠল, কিন্তু অনিকেতের চোখে কেবল একটা অদ্ভুত টান। মনে হচ্ছিল এই ডাক না শুনলে, না বুঝলে তার নিজেরই শান্তি নেই। হরিধন কাকার কাহিনী শোনার পর থেকেই অনিকেতের মন একেবারে অস্থির, যেন বারবার একই ফিসফিসানি তার কানে বাজছে। আমাকে মুক্তি দাও অনিকেত। অনিকেত,
আমি মুক্তি চাই অনিকেত। ডায়েরির পাতায় সে লিখলো, অঞ্জনার কাহিনী আমাকে তাড়া করছে। হয়তো আমি একমাত্র মানুষ যে ওর ডাক শুনতে পাচ্ছি, কিন্তু কেন আমি? সুমনা ভয়ে কাঁপছে। ও অনিকেতকে বারবার বোঝানোর চেষ্টা করছে, তুমি যাকে দেখছো ওটা মৃত্যুর পথ। অঞ্জনার আত্মা কাউকে ছাড়বে না। না সুমনা, ভয় পেলে হবে না। আমি জানবো শেষ সত্যটা, না হলে এই অভিশাপ কোনোদিনও কাটবে না। সেই রাতে তারা দুজন গেল গ্রামের পুরনো পাঠাগারে। ধুলো মাখা তাকের ওপর থেকে নামানো হলো একটা ফাটা চামড়ার বাঁধা বই, তন্ত্রমুক্তির শাস্ত্র। পাতা উল্টাতেই দেখা গেল একটা অধ্যায়, অকাল বলি আত্মার মুক্তির বিধান। তাতে লেখা আছে, যদি কোনো নির্দোষকে দেবীর নামে বলি দেওয়া হয় তবে তার আত্মা মুক্তি পায় না। তাকে মুক্তি দিতে হলে সেই ঘটনার রাতেই আবার পূজার আয়োজন করতে হবে। কিন্তু এইবার পুজোয় বলি নয়, রক্তের পরিবর্তে আলো আর তার শুদ্ধ মন্ত্র উচ্চারণ করতে হবে। অনেকের চোখ বড় বড় করে পড়ল, মানে আমাদের আবার সেই পুজোর আসন সাজাতে হবে, তবে বলি না দিয়ে শুদ্ধ আলো জ্বালাতে হবে। সুমনার গলা শুকিয়ে গেল। তুমি কি পাগল? ওই জায়গায় আবার পুজো মানে তো আত্মাকে ডেকে আনা। যদি সে রাগ করে? অনিকেত মুচকি হেসে বলল, ঝুঁকি না নিলে মুক্তি মিলবে না। পরের রাত, ঘড়িতে প্রায় 12টা বাজতে চলেছে। অনিকেত আর সুমনা হাতে মোমবাতি, লণ্ঠন আর মন্ত্রের ওই বইটা নিয়ে পৌঁছালো নদীর সেই জায়গায় যেখানে অঞ্জনাকে বলি দেওয়া হয়েছিল। চারিপাশে নিস্তব্ধতা, বাতাসটা যেন থমকে গেছে। অনেকে ডায়েরির পাতায় লিখলো, আজ আমি দাঁড়িয়ে আছি অঞ্জনার শেষ চিহ্নের ওপর। যদি সত্যিও মুক্তি চায় তবে আজ রাতেই হবে তার উত্তর। অনেকে সেই পুরনো তন্ত্রমন্ত্র বইতে লেখা মন্ত্র পড়তে শুরু করলো। মোমবাতির আলো দুলছে। হঠাৎই নদীর জলে বুদবুদ করে একটা শব্দ তুলতে লাগলো, একটা কণ্ঠস্বর, অনিকেত, অনিকেত। সুমনা আটকে উঠলো। জলের ওপর ধীরে ধীরে ভেসে উঠলো অঞ্জনার মুখ। চোখ দুটো লাল, ঠোঁটের কোণে রক্ত, কিন্তু সেই মুখে ভীষণ যন্ত্রণা। সে ফিসফিস করে বলল, আমাকে মুক্তি দাও অনিকেত। আমি এখানে কতদিন বন্দি আছি অনিকেত। আমি এবার আলো চাই অনিকেত। আমার খুবই কষ্ট হচ্ছে অনিকেত। আমাকে মুক্তি দাও। লণ্ঠনের শিখা এক ঝলকে জ্বলে উঠল। আর ঠিক তখনই চারপাশে একটা অদ্ভুত হাহাকার শোনা গেল, যেন অঞ্জনার আত্মা কেঁদে উঠল। চারপাশে হঠাৎই ঝাপটা এসে মোমবাতি নিভিয়ে দিল। চারিদিকটা অন্ধকার, শুধু নদীর জলে ভেসে উঠল একজোড়া হাত, রক্তমাখা, লম্বা নৌকওয়ালা। অনিকেতের দিকে বাড়িয়ে আসছে। সুমনা চিৎকার করে উঠল, অনিকেত, অনিকেত, পালাও এখান থেকে, পালাও। আমি এখান থেকে আজ চলে যাচ্ছি, কিন্তু আমি এই অঞ্জনাকে মুক্তি না দিয়ে ফিরবো না। অনিকেত আর সুমনা ভোরবেলা হরিধন কাকার আঙিনায় বসে গ্রামের কয়েকজন প্রবীণের সাথে সব কথা খুলে বলল। অঞ্জনার অভিশাপ, অকাল বলি আর তন্ত্রমুক্তির শাস্ত্র, এর মন্ত্র, সবকিছু। কিন্তু সবাই শুনে ভয়ে আটকে উঠল। কেউ বলল, ওই জায়গায় আবার পুজো মানে তো মৃত্যু ডেকে আনা। অন্য কেউ কপালে হাত ঠেকিয়ে বলল, যে নদী এতজনের প্রাণ নিয়েছে তাকে কে শান্ত করতে পারবে? অনিকেত হাত জোর করে অনুনয় করলো, আপনারা ভেবেই দেখুন, এতগুলো বছর ধরে এই অভিশাপের বোঝা বহন করছেন আপনারা। যদি আপনারা এই পুজো করেন তবে হয়তো অঞ্জনার আত্মা মুক্তি পাবে, আর তখনই গ্রামও মুক্তি পাবে। কথাগুলো শুনে হরিধন কাকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি বললেন, ওর চোখে আমি সত্য দেখেছি। হয়তো এটাই শেষ উপায়। একবার তো আমাদের চেষ্টা করা দরকার। ধীরে ধীরে ভয় কাটাতে শুরু করলো সবাই। গ্রামের কয়েকজন সাহসী যুবক, সঙ্গে কিছু বৃদ্ধ আর কিছু মহিলারা মিলে সিদ্ধান্ত নিলেন, রাতে আবার পুজো হবে। কিন্তু এই পুজো হবে ভিন্ন রকমের। কোনো পশু বলি নয়, কোনো রক্ত নয়, শুধু থাকবে প্রদীপ, মন্ত্র আর অঞ্জনার আত্মার জন্য মুক্তির আহ্বান। দুদিন পরেই ছিল অমাবস্যার রাত। গ্রামে আগে কখনো এত বড় করে কালী পুজো হয়নি। ভয়ের মধ্যে থাকলেও সবাই মিলে ঠিক করলো, এই পূজার মাধ্যমে তারা অঞ্জনার আত্মাকে মুক্তি দেবে। নদীর ধারের ফাঁকা জায়গায় বাঁশের খুঁটি পুঁতে লাল কাপড়ে মোড়া মণ্ডপ তৈরি করা হলো। মাটিতে আলপনা আঁকা হলো চালের গুঁড়ো দিয়ে, আর মণ্ডপ জুড়ে সাজানো হলো হাজারো প্রদীপ। ধূপের ধোঁয়া যেন বাতাসে কুণ্ডলি পাকিয়ে উঠছিল। তার সাথে মিলছিল শিউলি আর বেলপাতার গন্ধ। কেউ ফিসফিস করে বলছিল, মা কালীর আশীর্বাদে যদি অভিশাপটা কেটে যায়, হয়তো আজ রাতেই সত্যিই শান্তি নামবে নদীর ধারে। সন্ধ্যা গড়াতেই ঢাকিরা এসে ঢাক বাজাতে লাগলো। নানা রকম ঢাকের শব্দে পুরো গ্রামটা কেঁপে উঠল। ঢাকের তালে কালীমূর্তি আনা হলো, ভয়ঙ্কর অথচ মাতৃসুলভ রূপ। চার হাতে অস্ত্র আর কাটা মুন্ডু, গলায় রুদ্রাক্ষের মালা, জিভ ভেজা লাল রক্তে উন্মুক্ত। মূর্তিটা দেখেই কারো কারো শরীর কেঁপে উঠল, কিন্তু তার সাথে সবার চোখে ভক্তি ভরে উঠল। ঠাকুরমশাই গম্ভীর কণ্ঠে বললেন,
আজ মা একমাত্র ভরসা, তার ভোগেই শান্তি আসবে। মায়ের জন্য ভোগ সাজানো হলো, ভাত, খিচুড়ি, নানা রকম তরকারি, নারকেল নাড়ু, সন্দেশ আর মিষ্টি। সেই সঙ্গে ডালায় রাখা হলো রক্তচন্দন, সিঁদুর আর জবা ফুলের মালা। কিন্তু আলাদাভাবে এক কোণে নদীর ঘাটের ধারে সাজানো হলো একটা প্রেত ভোগ, যেটি অঞ্জনা আত্মার জন্য। সেখানে রাখা হলো অঞ্জনার প্রিয় আতর, সামান্য ফল, চালের পায়েস আর প্রদীপ। ভোগের পাশে মোমবাতি জ্বালানো হলো, যেন তার আত্মা আলো পায় আর মুক্তির পথ খুঁজে পায়। সুমনা আস্তে আস্তে বলে উঠল, অঞ্জনা, আজ মা তোমার মুক্তির পথ খুলে দেবেন। ঠাকুরমশাই ঘণ্টা বাজিয়ে উচ্চ কণ্ঠে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। ঢাকিরা আরো জোরে জোরে বাজাতে লাগলো ঢাক। চারিদিকে শঙ্খধ্বনি বেজে উঠল। ধূপধুনোয় ভরে গেল চারিদিক। মন্ত্রের সুরে যেন বাতাস ভারী হয়ে উঠল। একটা রহস্যময় কাঁপুনি ছড়িয়ে পড়ল মণ্ডপ জুড়ে। লোকজন একে একে প্রণাম করে প্রদীপ নড়াতে লাগলো। মায়ের আরতি হলো। চারিদিকের প্রদীপের আলোয় যেন পুরো মণ্ডপটা ফুটিয়ে উঠেছে। মনে হচ্ছিল মা কালী যেন সবার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক আরতির সময় নদীর দিক থেকে হঠাৎই একটা ঠান্ডা হাওয়া বইল। প্রেত ভোগের প্রদীপটা হঠাৎই মুহূর্তের জন্য কেঁপে উঠল। গ্রামবাসীরা ভয়ে চমকে উঠলেন, কিন্তু ঠাকুরমশাই বললেন, ভয় পেও না, এটাই তো মুক্তির সারা। অঞ্জনার আত্মা এখানে উপস্থিত আছে, সে মুক্তির পথ খুঁজছে, মা তাকে মুক্তির আলো দেখাবে। ঠিক তখনই একটা আলোর ঝলকে দেখা গেল নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছায়া। দূর থেকে মনে হচ্ছে সাদা শাড়ি, মুখে রক্তমাখা ফাটল, চুল জলের মতো ভেসে উঠছে, কিন্তু তার চোখে আজ অদ্ভুত কাতরতা। সে ফিসফিস করে বলছে, আমায় বাঁচাও, আমি আলো চাই, আমি আলো চাই, আমায় বাঁচাও। এতদিন যে ভয়ঙ্কর আত্মা মানুষকে ডেকে নিয়ে মেরেছিল, আজ সেটা কাতর হয়ে গর্জন করছে। মন্ত্র উচ্চারণ যত বাড়ল, কুয়াশা তত দুর্বল হতে লাগলো। অবশেষে দেখা গেল অঞ্জনার ছায়াটা হালকা হয়ে গিয়ে প্রদীপের আলোয় মিলিয়ে গেল। লোকেরা মাথা নত করলো, যেন সবাই অনুভব করলো অঞ্জনার আত্মা ধীরে ধীরে শান্ত হচ্ছে। যজ্ঞ শেষ হতে না হতেই ঢাক থেমে গেল। মোমবাতির প্রদীপের আলোটা নদীর ঢেউয়ে প্রতিফলিত হলো। এবার আর নদী থেকে কোনো ডাক ভেসে এলো না, কেবল একটা ঠান্ডা শীতল বাতাস বইল। কিন্তু তাতে এবার কোনো ভয় নয়, একটা প্রশান্তির ছায়া। ভোর হতেই গ্রামবাসীরা নদীর ধারে দাঁড়িয়ে অবাক হয়ে দেখলো, কালো নদী যেটা এতদিন মৃত্যুর ডাক দিত, আজ তার জল শান্ত আর নির্মল। পাখিরা ডাকছে, বাতাসে কোনো অশুভ গন্ধ নেই। হরিধন কাকা চোখ মুছতে মুছতে বললেন, আজকের রাতে আমাদের গ্রাম অভিশাপ মুক্তি হলো, অঞ্জনাও মুক্তি হলো, আমরাও শান্তি পেলাম, জয় মা। আর এদিকে সবকিছু ঘটনা ঘটে যাওয়ার পরে অনেকের ডায়েরির শেষ পাতায় লিখলো, আজ অভিশাপ ভেঙে গেল, কালো নদীর দাগ থেমে গেল, কিন্তু আমি কখনো ভুলবো না সেই দুটো চোখ, যেখানে ভয় নয়, শুধু ছিল মুক্তির আকুলতা। আজ রাতে মা কালী অঞ্জনাকে মুক্তি দিলেন। কালো নদী নীরব হলো। হয়তো এই নীরবতাই আমাদের নতুন জীবনের শুরু। আপনারা শুনলেন কালো নদীর ডাক পার্ট 2। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনার মতামত কমেন্টে লিখে জানান। আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, গল্পটা যদি ভয় পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু, পরিবার আর প্রিয়জনদের সাথে। এবং সবশেষে একটা কথাই বলবো, আপনারা ব্রং টেলিস্কোপ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ সামনে আরো আসছে এরকম অনেক শিহরণ জাগানো গল্প, যা আপনাদের নিঃশ্বাস আটকে দেবে ভয় আর রহস্যের অন্ধকারে। দেখা হবে পরের নেক্সট এপিসোডে। যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনারা বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটা আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।